সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে উষ্ণ, সবচেয়ে বিপজ্জনক এবং দুর্গম একটি এলাকা। এই বিশাল মরুপ্রান্তরের অস্তিত্ব মানুষের জন্মেরও বহু আগে থেকে। সূর্য ওঠার পর এখানকার তাপমাত্রা 55 ডিগ্রি সেলসিয়াস পার করে যায়, আর রাত নামতেই বালি এতটা ঠান্ডা হয়ে পড়ে যে তা জমে যাওয়ার উপক্রম। এই চরম পরিবেশে মানুষের তো বটেই, কোনো পশু, পাখি, কীটপতঙ্গ বা অন্য কোনো জীবের পক্ষেই টিকে থাকা সম্ভব নয়। তাই সাহারার মতো অঞ্চলে কেবলমাত্র কিছু বিরল এবং অত্যন্ত টেকসই প্রাণী টিকে থাকতে পারে। এই কারণেই পুরো মরুভূমি প্রায় জনশূন্য, শুষ্ক এবং বৃক্ষহীন। তবুও সাহারা মরুভূমির সীমানা ঘেঁষা কয়েকটি দেশের অভ্যন্তরে কিছু উপজাতি সম্প্রদায় বাস করে, যাদের জীবন সংগ্রামের প্রতীক। কিছু কিছু উপজাতি আছে যারা এই মরুর মধ্যেই নিজেদের বাসা গড়ে তুলেছে, বালির ঢিপি দিয়েই তৈরি করেছে নিজেদের ঘরবাড়ি। তবে প্রশ্ন থেকে যায়, এই কঠিন আর ভয়ঙ্কর পরিবেশে এরা কিভাবে বেঁচে থাকে? সাহারা কিভাবে একসময় সবুজ অঞ্চল থেকে বিশাল মরুভূমিতে রূপ নিল? আর আমাদের কাছে সাহারা মরুভূমির গুরুত্বই বা কি? আজকের ভিডিওতে আমরা সাহারা অভিযানে বের হব এবং এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। সাহারা মরুভূমির বুকে আজও এমন কিছু উপজাতি বাস করে যাদের জীবনযাত্রা আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে। তারা যেন একেবারেই অন্য এক জগতে বাস করছে, যেখানে বিদ্যুৎ নেই, নেই প্রযুক্তি, এমনকি নেই কোনো শহর কিংবা রাস্তার অস্তিত্ব। এদের কাছে বাড়ি বানানোর মতো আধুনিক কোনো উপকরণ নেই। বেঁচে থাকার একমাত্র ভরসা বালি, পশুপালন আর নিজেদের তৈরি করে নেওয়া ছোট ছোট এই ঘরগুলি। এইসব উপজাতিদের সংখ্যা খুব বেশি নয়, তবে সাহারা জুড়ে প্রায় 20টিরও মতো মূল উপজাতি সম্প্রদায় ছড়িয়ে ছিটিয়ে বাস করে। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল তুয়ারেগ, তিবু, মোরো এবং বেদুইন। এদের মধ্যে বেদুইনরা সবচেয়ে প্রাচীন এবং সাহারার গভীরে বসবাসকারী অন্যতম রহস্যময় এক গোষ্ঠী। বেদুইনদের জীবন সম্পূর্ণভাবে মরুভূমির উপর নির্ভরশীল। দিনের প্রচণ্ড উত্তাপ থেকে রেহাই পেতে তারা সাধারণত দিনের বেলা বিশ্রামে থাকে এবং রাতে তাদের কাজ শুরু হয়। তাদের পোশাক হালকা হলেও সম্পূর্ণ শরীর ঢাকা থাকে, যা সূর্যের রশ্মি থেকে রক্ষা করে এবং গরম বালির ছোঁয়া থেকে বাঁচায়। তারা বালি দিয়ে তৈরি এই ছোট ছোট ঘরে বসবাস করে, যা বাইরের তাপমাত্রার তুলনায় ভেতরে কিছুটা ঠান্ডা রাখে। এছাড়াও গাছের ছাল, ছাগলের চামড়া বা কাপড় দিয়ে বানানো তাঁবু তাদের সাময়িক আশ্রয়স্থল হিসেবে কাজ করে। এই উপজাতিদের মূল জীবিকা পশুপালন। তারা উট, ছাগল, ভেড়া ইত্যাদি পালন করে এবং সেগুলির দুধ, মাংস, চামড়া বিক্রি করে নিজেদের জীবিকা নির্বাহ করে। কেউ কেউ আবার মরুভূমিতে প্রাচীন বাণিজ্য পথ ধরে ছোটখাটো লেনদেন বা পর্যটকদের গাইডার হিসেবেও কাজ করে। এই মরুপ্রান্তে জল যেহেতু খুব বেশি পাওয়া যায় না, তাই তারা জলের জন্য কয়েকটি নির্দিষ্ট কুয়া বা মরুদ্যানের উপর নির্ভর করে, যেগুলির অবস্থান কয়েক প্রজন্ম ধরে তারা মনে রেখেছে। এক একটা কুয়া বা মরুদ্যান তাদের কাছে যেন স্বর্ণ ভাণ্ডারের মতো, যা একমাত্র জীবনদাতা। তাদের নিজস্ব একটি সংস্কৃতি, ভাষা এবং বিশ্বাস রয়েছে, যা আধুনিক সমাজ থেকে সম্পূর্ণ আলাদা। তারা নিজেদের মতো করে উৎসব পালন করে, লোকগান গায়। শিশুরা বয়ঃসন্ধির পর থেকেই জীবনের দায়িত্ব বুঝে নিতে পারে। তাহলে ভাবুন তো, এমন এক প্রান্তর যেখানে দিনের গরমে বালি পুড়ে ওঠে আর রাতে ঠান্ডায় হাড় কাঁপে। সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে কিছু মানুষ কেবল টিকে আছে তাই নয়, গড়ে তুলেছে এক জটিল সমাজ ব্যবস্থা। এই সাহসী ও সংগ্রামী মানুষদের দেখে সত্যি মনে হয় মানুষ প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে জানে, যত কঠিনই পরিস্থিতি হোক না কেন। সাহারা মরুভূমির ইতিহাস ও গঠন। সাহারা মরুভূমির নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে তীব্র রোদ, শুষ্ক আবহাওয়া, দিগন্তজোড়া বালির রাজ্য আর উষ্ণ প্রান্তর। কিন্তু আপনি কি জানেন, আজ যেটি শুকনো মরুভূমির মতো দেখাচ্ছে, একসময় এই সাহারা ছিল সবুজে ঘেরা এক বিস্তীর্ণ অঞ্চল। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই অসংখ্য বালি এলো কোথা থেকে? আসলে কোটি কোটি বছর আগে এই পুরো অঞ্চলটি ছিল এক বিশাল সাগরের তলদেশ। এই পুরো এলাকাটি ছিল সমুদ্রের নিচে লুকিয়ে থাকা পৃথিবীর এক পৃষ্ঠভাগ। আজ থেকে প্রায় 25 কোটি বছর আগে এই সাহারার উপর দিয়ে বয়ে যেত টেথিস মহাসাগর। হাজার হাজার বছর ধরে এই সাগরের জলচাপ ও প্রবাহের কারণে তলদেশে জমা হয়েছিল মোটা চুনাপাথরের স্তর। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর ভৌগোলিক পরিবর্তনের নতুন মহাদেশ গঠিত হতে শুরু করে। যখন আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার জমি ভেঙে পৃথক হতে থাকে, তখন তাদের মাঝে তৈরি হয় সাহারার এই ভূমি। ধীরে ধীরে সাগর এখান থেকে সরে যায় এবং শুরু হয় শুকনো মরুর ইতিহাস। শুষ্ক বাতাস চুনাপাথরের উপর প্রচণ্ডভাবে আঘাত করতে শুরু করে, ফলে ধীরে ধীরে চুনাপাথর ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয়। লক্ষ লক্ষ বছরের ব্যবধানে এই কণাগুলি সাহারা জুড়ে বিশাল বালির স্তরে পরিণত হয়। এই মরুভূমির যেখানে চুনাপাথর বেশি ছিল, সেখানে এখন দেখা যায় সাদা বালির প্রান্তর।
আর যেখানে ছিল বালুকা পাথর সেখানে গড়ে উঠেছে হলুদাভ বালিয়াড়ি। আজও সাহারা জুড়ে ছড়িয়ে আছে এমনই নানা রঙের অবিশ্বাস্য বালির টিলা। এছাড়াও বিজ্ঞানীরা সাহারায় খুঁজে পেয়েছেন বহু বিলুপ্ত গাছপালা ও সামুদ্রিক জীবের জীবাশ্ম, যা প্রমাণ করে একসময় এই অঞ্চলটি ছিল জলে ভরা এবং সাগরের তলদেশে গড়ে উঠেছিল শৈবাল ও সামুদ্রিক উদ্ভিদের বাসস্থান। তারও আগে সম্ভবত এখানে সবুজ অরণ্য ছিল। সাহারা মরুভূমি আসলে কত বড়? সাহারা মরুভূমির বিস্তার প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার, যা ভারতের 3 গুণ এবং বাংলাদেশের প্রায় 60 গুণ বা গোটা ইউরোপ মহাদেশের সমপরিমাণ। গোটা বিশ্বের স্থলভূমির প্রায় 1/3 অঞ্চলই মরুভূমি, আর তার মধ্যে সাহারা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বালুময় মরুভূমি। তবে আপনি যদি শুনে থাকেন সাহারা 3য় বৃহত্তম মরুভূমি, সেটিও সঠিক, কারণ অ্যান্টার্কটিকা এবং আর্কটিক সাহারার চেয়ে বড়, কিন্তু তারা বরফে ঢাকা শুষ্ক মরুভূমি। বৈজ্ঞানিকভাবে মরুভূমি মানে এমন একটি এলাকা যেখানে বছরে 10 ইঞ্চির কম বৃষ্টিপাত হয়। সেই হিসাবে সাহারা বালুময় মরুভূমির মধ্যে সবচেয়ে বড়। এই মরুভূমি আফ্রিকা মহাদেশের 1/3 জুড়ে বিস্তৃত এবং এতে মোট 11টি দেশ অংশীদার, যেমন মালি, মরক্কো, মৌরিতানিয়া, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, নাইজার, চাদ, সুদান ও মিশর। সাহারার বুকে হারিয়ে যাওয়া শহর। সাহারা এই শব্দটি এসেছে আরবি ভাষা থেকে, যার অর্থই হচ্ছে মরুভূমি। আর এই সাহারা মরুভূমিকে ঘিরে রয়েছে বহু রহস্য। 1965 সালের 3রা জুন নাসার জেমিনি 5 মিশনের সময় মহাকাশচারী জেমস ম্যাকডেভিড ও এডওয়ার্ড হোয়াইট সাহারার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি অদ্ভুত গঠন দেখতে পায়, যা দেখতে ছিল মানুষের চোখের মতো এবং মাঝে ছিল চোখের মণি। এই রহস্যময় গঠনটি ছিল এত বিশাল যে তা শুধুমাত্রই মহাকাশ থেকে দেখা সম্ভব। পরে এর নাম দেওয়া হয়েছিল আই অফ সাহারা বা রিচার্ড স্ট্রাকচার। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিল এটি একটি উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হতে পারে, কিন্তু গবেষণায় তার কোনো প্রমাণ মেলেনি। এরপর অনেক ধারণা করে ভাবা হয় এটি হয়তো প্রাচীন সভ্যতার কোনো সৃষ্টি। ইতিহাসবিদদের মতে সাহারার এই অঞ্চলটি হতে পারে হারিয়ে যাওয়া এক নগরী অ্যাটলান্টিস, যে অ্যাটলান্টিস শহরের কথা গ্রিক দার্শনিক প্লেটো ও ইতিহাসবিদ হেরোডোটাস উল্লেখ করে গিয়েছিলেন। তারা এই শহরটিকে একটি উন্নত সভ্যতা হিসেবে বর্ণনা করেছিলেন, যা বৃত্তাকার রিংয়ের মতো দেখতে ছিল, এবং এই শহরের প্রতিটি রিং যুক্ত ছিল বিভিন্ন সেতু ও বিভিন্ন জলপথে। সুতরাং এই চোখের মতো গঠন ও অ্যাটলান্টিসের বর্ণনার মধ্যে এত মিল ছিল যে অনেকেই বিশ্বাস করেন সাহারার মাঝেই লুকিয়ে আছে পৃথিবীর সেই প্রাচীন হারিয়ে যাওয়া শহর অ্যাটলান্টিস। সাহারার বুকে ওয়েসিসের জন্ম। সাহারার বালুকাময় মরুভূমির মাঝে কোথাও কোথাও দেখা যায় প্রাণের ছোট্ট আশ্রয়, ওয়েসিস বা মরুদ্যান। যেখানে বালিয়াড়ির মাঝে ভূমি খানিকটা নিচু, সেখানেই মাটির তলা ফেটে বেরিয়ে আসে জলধারা, যে জলধারা থেকেই সাহারার উপজাতিরা জলের চাহিদা পূরণ করে। আর সেই জলের আশেপাশে জন্মায় গাছপালা, তৈরি হয় এক টুকরো সবুজ ভূমি। এমনই এক মরুদ্যান আছে আনেডি প্লেটো নামে, যেখানে আজও কিছু আফ্রিকান কুমির বসবাস করে। বিজ্ঞানীরা বলেন হাজার হাজার বছর আগে এই অঞ্চল জলে ঢাকা ছিল, তখনই কুমিরেরা এখানে বসতি গড়ে তোলে। তবে এখন তারা প্রায় বিলুপ্তির পথে। এছাড়াও 1940 সাল পর্যন্ত সাহারায় আফ্রিকান কিছু সিংহ দেখা যেত, যা আজ আর নেই। মানব সভ্যতার আতুরঘর সাহারা। ঐতিহাসিকভাবে প্রতি 51,000 বছর অন্তর পৃথিবীতে একবার বরফ যুগ এসেছে। তখন চারপাশে তুষারাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়েছিল, কিন্তু আফ্রিকা এবং সাহারা ছিল এমন এক অঞ্চল যেখানে কখনোই তীব্র ঠান্ডা পড়েনি, ফলে জীবনের বেঁচে থাকা সম্ভব হয়েছে এখানে। বিজ্ঞানীরা মনে করেন মানব সভ্যতার উৎপত্তি হয়েছিল এই আফ্রিকা থেকেই এবং পরে তা ছড়িয়ে পড়েছিল পৃথিবীর নানা প্রান্তে। আমাদের পূর্বপুরুষ বা তারও পূর্বপুরুষ হয়তো এই আফ্রিকা থেকেই জন্ম নিয়েছিল। সাহারার বিপদ, এক্সপ্যান্ডিং ডেজার্ট। দুঃখজনকভাবে সাহারা মরুভূমি দিন দিন বিস্তৃত হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন প্রতি 100 বছরে সাহারার বিস্তার 10 গুণ বাড়ে। যদি এখন থেমে না যায় তাহলে একদিন পুরো আফ্রিকায় মরুভূমিতে পরিণত হবে। এখনই আফ্রিকার 82% মানুষ শুধু বৃষ্টির জলের উপর নির্ভরশীল। ফলে সাহারার বিস্তার মানেই দুর্ভিক্ষ ও বিপর্যয়, এবং শেষ হয়ে যাবে সাহারার বুকে বসবাসরত সমস্ত উপজাতি। তবে এই সংকট মোকাবিলায় আফ্রিকার বিভিন্ন দেশ মিলে শুরু করেছে দ্য গ্রেট গ্রিন ওয়াল প্রকল্প। এটি 7,600 কিলোমিটার দীর্ঘ এবং 15 কিলোমিটার চওড়া গাছের প্রাচীর, যা মরুভূমির বিস্তার রোধ করার জন্য সাহারার চারিপাশে তৈরির কাজ শুরু হয়েছে, যা একটি বৈপ্লবিক পরিকল্পনা। সাহারা কেবল একটি মরুভূমি নয়, এটি ইতিহাস, রহস্য ও জীবনের এক উষ্ণ প্রান্তর। আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।